নমস্কার, বাংলা স্ফেয়ারের রাত্রির 9টার ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কোনো রকম ডাক গুড়গুড় না করে আজকে আমি ন্যায় সংহিতা যা আগামীকাল থেকে চালু হতে চলেছে তা পুরনো অবতারে কীরকম ছিল এবং নতুন অবতারে তার চেহারাটা কেমন হবে সেটা যৎপরণাস্তি সংক্ষেপে এবং খুব দ্রুত আপনাদেরকে বলে যাচ্ছি। এর ভালো মন্দ ইত্যাদি আলোচনা আপাতত বকেয়া থাক, যদি সময় সুযোগ হয় আগামীকাল বা কখনো ভবিষ্যতে করা যেতে পারে। দেখুন, 1860 সালে যে ইন্ডিয়ান পেনাল কোড তৈরি হয়েছিল তাতে মোট ধারা ছিল 511টি। সেটা কমিয়ে নতুন ভারতীয় ন্যায় সংহিতায় করা হচ্ছে 358টি। এর মধ্যে নতুন ধারা সংযোজিত হচ্ছে মাত্র 31, আর পুরনো ধারা বিলুপ্ত হচ্ছে মাত্র 19টি। আর মডিফিকেশন যেটা ঘটছে সেটা হচ্ছে যে কমিউনিটি সার্ভিস, এই পানিশমেন্টের নিয়মটা ফর পেটি অফেন্সেস, যেখানে ছোটোখাটো অপরাধের জন্য আগে এই কমিউনিটি সার্ভিসের প্রথা পশ্চিমে দুনিয়ায় থাকলেও আমাদের এখানে ছিল না। ইমপ্রিজনমেন্ট অর্থাৎ অপরাধ করলে শাস্তির মেয়াদ বাড়বে, এই রকম ধারা আছে 41টি। আর ফাইনের জরিমানার পরিমাণ বাড়বে, এই রকম ধারা আছে 82টি। এবার আসা যাক সিআরপিসিতে। সিআরপিসি পুরনো 484টি ধারা ছিল, এক্ষেত্রে বাড়িয়ে সেটা 531 করা হচ্ছে। আর অ্যাডিশন 9টা সেকশন অ্যাড করা হয়েছে, 39 সাবসেকশন। ডিলিশন আগে ছিল, এখন আর রাখবে না, আর এইরকম ধারা আছে 14টি। সংশোধিত করা ধারার সংখ্যা 177 এবং টিকা এক্সপ্লানেশন রয়েছে 44টি। টাইমলিনেস অর্থাৎ সময় ধরে ব্যাপারগুলো সাঙ্গ করতে হবে, এইটা এইরূপ সংক্রান্ত 35টি সেকশন আছে। এবার আসে যাক ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। ছিল 167টি ধারা, হলো 170। সংযোজিত হয়েছে 2টি, ডিলিটেড হয়েছে 6টি, আর মডিফিকেশন হয়েছে 24টি ধারার ক্ষেত্রে। এই হচ্ছে মোটামুটি সংখ্যার বিচারে বদলের চেহারা। এখন এতৎসত্ত্বেও এটাকে যদি আপনারা কোনো মেজর চেঞ্জ বলতে চান তাহলে বলবেন, আরেক দল লোক অবশ্যই থাকতে পারে যারা বলবে এটা নয়। যদি 80% পুরনো ধারাই একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে ধারার নাম্বারগুলো বদলে দিয়ে শুধু একটা আইন আনা হয়, তাহলে তার পারপাস এবং তার এক্সিকিউশন নিয়ে প্রশ্ন উঠবেই, কেননা আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি এখনো পর্যন্ত। দেখুন, এই ভারতীয় ন্যায় সংহিতায় অর্থাৎ পেনাল কোডে একেবারে খুব মেজর যে চেঞ্জগুলো হয়েছে তার মধ্যে সামান্য কয়েকটি আমি উল্লেখ করছি। প্রথম কথা হচ্ছে অফেন্স অফ মব লিঞ্চিং। এই উপদ্রবটাও এর আগে ভারতবর্ষে ছিল না। ইদানিং গণপিটুনিতে যেখানে সেখানে যে কোনো অছিলায় মানুষকে মেরে দেওয়া হচ্ছে, গরু পাচার করছে সেই সন্দেহে, ডাইনি সন্দেহে, বাড়িতে বিফ আছে কিনা সেই সন্দেহে। তো এই যে জিনিসটা করা হয়েছে, এটাকে করা হচ্ছে কিভাবে, যে অ্যাজ এ সাবসেকশন অফ অফেন্স অফ মার্ডার, খুনের অপরাধের
সূত্র ধরেই একটা সাবসেকশন জুড়ে দেওয়া হচ্ছে, দ্য provision incorporates many of the Supreme Court observation in the case of Tehseen. তেহসিনের যে সেই বিখ্যাত মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট এই যে গণপিটুনি এবং গণপিটুনি থেকে মানুষের মৃত্যু নিয়ে যেসব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল, সেগুলো এই যে সাবসেকশনটা তাতে জুড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে মেজর চেঞ্জটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কতগুলো অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, মানে ডিফাইন্ড অফেন্স হিসেবে এবার সেগুলোকে দেখা হবে। সেগুলো কি? টেররিজম, 2 অ্যাবেটমেন্ট মানে প্ররোচনা, 3 হারবারিং, আর 4 কনস্পিরেসি। এই 4-5টা বিষয়কে একেবারে কোনটা কাকে কি বলে, টেররিজমের যে সংজ্ঞা ছিল, এমনকি ইউএপিএতেও যে সংজ্ঞা আছে, এই ন্যায় সংহিতায় দেখা যাচ্ছে সেই সংজ্ঞাটাকে এমনভাবে সম্প্রসারিত করা হয়েছে যার ফলে অনেক জটিলতা বাড়তে পারে, পুলিশের হাতে প্রচুর ক্ষমতা চলে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। এটা হচ্ছে দিস কভার্স ইনস্টান্সেস অফ ক্রাইমস অফ ফাইন্যান্সিয়াল নেচার such as counterfeiting of Indian currency notes and coins, এই যে জাল ভারতীয় মুদ্রা তৈরির চেষ্টা। It also grants discretionary power to police officials at the position no lower than the superintendent of police to decide upon invoking general law or UAPA. There are concerns that this section may dilute the seriousness of offense, considering terrorism is a special provision. যে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আপত্তি উঠেছে, যে ইউএপিএ তো একটা আছেই, তাতে টেররিজমের একটা সংজ্ঞাও আছে, তাহলে আমাদের একটা সাধারণ ফৌজদারি আইনে আবার এই বিষয়টির অবতারণা করা এবং সন্ত্রাসের সংজ্ঞাকে সম্প্রসারিত করা, এর কি প্রয়োজন ছিল? 3 হচ্ছে এই যে দেশদ্রোহিতা রাইট যেটা ইংরেজরা করেছিল এবং এই জমানাতেও আমরা বারে বারে প্রযুক্ত হতে দেখেছি, সেই সিডিশন শব্দটা তুলে দিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে ট্রিজন। উইন্ডো ড্রেসিং ছাড়া আর কিছুই নয়। One of the most significant changes brought forward by the penal code is the deletion of 124A that was called the Prince of IPC by the Mahatma. মহাত্মা গান্ধী তো বারে বারে জেলে গেছিলেন দেশদ্রোহিতার অভিযোগে, ফলে তিনি রসিকতা করে এই 124-এর এই যে ধারাটি আইপিসিতে ছিল তাকে বলতেন এটা জেসে ধারা নয়, এটা হচ্ছে প্রিন্স অ্যামং দ্য স্ট্যাটিউট আদার স্ট্যাটিউট। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পারসুইং আপন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সুপ্রিম কোর্ট, the new code has deleted this section whereby disaffection against a government was punishable. আগে কি ছিল, যে আমি যদি সরকার সম্পর্কে আমার অসন্তোষ প্রকাশ করতাম, এমনকি সেক্ষেত্রেও আমাকে দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত করে জেলে পুরে দেওয়া যেত। এখন সেই যে সম্ভাবনাটা, এটা নতুন ন্যায় সংহিতা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তবু সমালোচকদের মূল বক্তব্য হচ্ছে যে
mere replacing the offense of sedition with treason would not be sufficient. এটা যথেষ্ট হতে পারে না। কেন? Since the new offense incorporates similar vague words, hence it remains to be seen whether the true dictatorial remnant of colonial law has been shed away, or the new offense of treason is just old wine in new bottle. তার মানে नियत उतना स्वच्छ नहीं है। সবাই বলছে স্বাধীনতার পরে ৭৫ বছর হয়ে গেছে, স্বাধীন দেশে দেশদ্রোহিতার আইন থাকবে কেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে দিস ইজ আনকনস্টিটিউশনাল, সেটাকে রদ করে দেওয়া হয়েছে আপাতত। এই কথা বলে যে এই ন্যায় সংহিতায় সিডিশন বিষয়টা তুলে দেওয়া হবে, কিন্তু তার বদলে ছিল ঢোঁড়া সাপ, তাকে রিপ্লেস করা হলো গোখরো সাপ দিয়ে, এবং সেই গোখরো সাপ কখন কিভাবে কাকে কামড়াবে সেটা খুব স্পষ্ট করে ডিফাইন করে দেওয়া হলো না। তার ফলে পুলিশের হাতে ডিসক্রিশনারি পাওয়ার ডিসপ্রপোর্শনেটলি বেড়ে গেল বা তুলে দেওয়া হলো। এটা কি দেশের গণতন্ত্রের পক্ষে, নাগরিক অধিকার সুরক্ষার পক্ষে খুব বাঞ্ছনীয় কাজ? এছাড়া আরও বেশ কয়েকটি অপরাধকে পুরনো আইপিসিতে অপরাধ হিসেবে শনাক্ত করা হয়নি, কিন্তু এই নতুন আইনে হয়েছে। সেগুলো কি? একটা হচ্ছে স্ন্যাচিং, ছিনতাই। ২ নম্বর হচ্ছে সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম, আর পেটি অর্গানাইজড ক্রাইম। ২ ধরনের অর্গানাইজড ক্রাইম, একটা সিরিয়াস সংগঠিত, যেই মাফিয়ারা যা করে থাকে, আরেকটা হচ্ছে ততটা গুরুতর নয়, তুলনামূলকভাবে অনেক হালকা, কিন্তু সংগঠিত। এছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রুয়েলটি। নৃশংসতা বলতে কি বোঝায়, নতুন আইনে সেটা ভালো করে বোঝানো হয়েছে। এই যে নতুন অফেন্সগুলো যোগ করা হয়েছে সেটা নিয়ে মোটামুটি কারোর কোনো আপত্তি সেভাবে নেই, বরং এ ব্যাপারে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে যে এরপরে এই আইনগুলোর বেটার ইমপ্লিমেন্টেশনের পথে আর কোনো প্রতিবন্ধক থাকলো না। কিন্তু এই যে দ্য ডেফিনিশন অফ অফেন্সেস অলসো ইনক্লুড ভেরিয়াস ইলাস্ট্রেটিভ এক্সপ্লানেশন ডিটেইলিং দ্য অ্যাপ্লিকেবিলিটি, এই যেমন অর্গানাইজড ক্রাইম, পেটি অর্গানাইজড ক্রাইম, এগুলো বলতে কি বোঝাচ্ছে তাতে অনেক বড় বড় এক্সপ্লানেশন এই আইনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে। There is also definition to the word cruelty against a woman by her husband and his relatives, punishable with a jail term up to 3 years. অর্থাৎ স্ত্রীকে হেনস্থা করলে বা শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হেনস্থা করলে এবার কিন্তু সোজা 3 বছরের হাজতবাস অনিবার্য। The term petty organized crime would include trick and theft, যেটাকে আমরা অনেক সময় পকেট মারি, কেপ মারি ইত্যাদি বলতে অভ্যস্ত। থেফট ফ্রম ভেহিকল, গাড়ির ভিতরে কোনো জিনিস আছে, চড়ে এসে টুক করে কাঁচ খুলে বা কোনোভাবে সেটা নিয়ে পালিয়ে গেল।
বাড়ি থেকে চুরি, বিজনেস প্রেমিসেস থেকে চুরি, কার্গো অর্থাৎ মাল এসে এক জায়গায় আছে সেই মাল হাফিস করে দেওয়া, তারপরে কার্ড জাল করে জিনিস তুলে নেওয়া, শপলিফটিং মানে দোকানের জিনিস না বলে পকেটস্থ করা, এবং এটিএম মেশিনের চুরি। অর্থাৎ এই যে চুরিগুলো, এগুলো সবই ছিল, কিন্তু এদের ক্ষেত্রে এরম সুনির্দিষ্টভাবে তাদেরকে একটা ক্রিমিনাল লয়ের আওতায় সারিবদ্ধভাবে আনার চেষ্টা হয়নি। এর ফলে যেটা হবে, এটা দিস ইজ এ পজিটিভ লেজিসলেটিভ চেঞ্জ কনসিডারিং দ্য প্রিভ্যালেন্স অফ সাচ ক্রাইমস। এই ধরনের ক্রাইমই তো আমাদের দৈনন্দিন পৌর সাংসারিক জীবন ছাড়খাড় করে দেয়। আদালতে গেলে আইপিসির ধারায় অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে এর কী সাজা হওয়া উচিত। আগামীকাল থেকে সাজার প্রশ্নে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে আসা যাক সিআরপিসি, যেটা নতুন নাম হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তাতে যে মেজর চেঞ্জ আমি দেখতে পাচ্ছি সেটাকে বলবো টাইম লাইনস ফর ভার্ডিক্ট চার্জশিট ফাইলিং। এতদিন পর্যন্ত একেবারে গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে এই তদন্তগুলো চলতো, বিচার চলতো। এবার আর সেই সব চালাকি চলবে না। নানা রকম নিউ ক্রিমিনাল কোডে যাতে লিটিগ্যান্ট অর্থাৎ বিচার প্রার্থীর সুবিধা হয়, সেই জন্য এক একটা বিষয়ে এক এক রকম টাইম লাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই যেমন ধরুন, একটা কোনো মামলার শুনানি শেষ হয়ে গেলে বাধ্যতামূলকভাবে 30 থেকে 45 দিনের মধ্যে আদালতকে রায় দিতে হবে। এই কাজটাতে ভারতবর্ষের আদালতগুলি, বিশেষ করে সর্বনিম্ন থেকে হাইকোর্ট পর্যন্ত, একটা অদ্ভুত গড়িমসি করে থাকে। মাসের পর মাস চলে যায়, কিন্তু ফাইনাল অর্ডার আর বেরোয় না। এবার বিচারকদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে শুনানি শেষ হলে 1 মাস, বড় জোর 1.5 মাসের মধ্যে আপনাকে দিতেই হবে। যে ইয়েতে ছিল, কি বলে, আইপিসিতে ছিল, সেখানে এরকম সুনির্দিষ্ট সময়সীমা ছিল না। সেটা একটা খুব ভেগলি বলা ছিল, that verdict to be declared either immediately or at some subsequent time। তার মানে বিচারপতির যা মর্জি তিনি তাই করবেন। ইচ্ছে করলে শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারেন, আর তা যদি সম্ভব না হয় তাহলে অ্যাট এনি গিভেন পয়েন্ট ইন টাইম, অর্থাৎ রিটায়ারমেন্টের আগের দিনও তিনি 10 বছর আগের শেষ হয়ে যাওয়া মামলার রায় ঘোষণা করতে পারেন। তারপরে যেটা, there are provisions in the new criminal code mandating maximum of 2 adjournments in the trial। ট্রায়াল যদি একবার শুরু হয়, অ্যাডজর্নমেন্ট সিক করে কখনো বাদী পক্ষ কখনো বিবাদী পক্ষ বিচারটাকে প্রলম্বিত করে। নতুন আইন বলছে
এনাফ ইজ এনাফ। ট্রায়াল চলাকালীন, গোটা ট্রায়াল চলাকালীন দুবার মাত্র অ্যাডজর্নমেন্ট অ্যালাউ করা হবে। তারপরে বলছে টাইমলাইন ফর ডিসচার্জিং পারসনস অ্যাকিউজড ইন এ কেস। ডিসচার্জ যখন করা হয় কোনো মামলায় অভিযুক্তকে, তখনও কোনো সময়ের নিয়ম নীতি মানা হয় না, এবার সেটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। ইফ দ্য কমপ্লেইনেন্ট ফেইলস টু অ্যাপিয়ার ইন কোর্ট has been provided for 30 days. This was not mentioned in the CRPC. বলছে a timeline for discharging persons accused in a case if the complainant fails to appear in court has been provided for 30 days. 30 দিনের মধ্যে যদি যে অভিযোগ করছে অভিযোগকারী সে যদি আদালতে না আসে তাহলে তার মামলাই বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই যে পাইল আপ হয়ে গেছে এত মামলা, লক্ষ লক্ষ কোটি কোটি মামলা রুজু হয় কিন্তু অভিযোগকারীর টিকি পাওয়া যায় না। এবার যে মামলা করবে তাকে 30 দিনের মধ্যে আদালতে হাজিরা দিয়ে বলতে হবে সে মামলাটা চালাতে চায় না চায় না। যদি না চায় 30 দিন পর্যন্ত অপেক্ষা করে আদালত সেটাকে খারিজ করে দেবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে, বলেছে চার্জশিট উইল হ্যাভ টু বি ফিল্ড উইদিন 180 days and the magistrate will have to take cognizance of it within 14 days. এই যে চার্জশিট ফাইলিংয়ে 6 মাস সময় দেওয়া, এটা হয়তো একটু বাড়াবাড়ি। সাধারণত আইপিসি আমরা দেখেছিলাম সিআরপিসিতে 90 দিনের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয়। ওড়িশাতে যেমন এই সময়সীমাটা রাজ্য সরকার বাড়িয়ে 120 দিন করেছে, কিন্তু 180 দিন একজন লোকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে না। তার মানে 6 মাস তাকে জেলে পৌঁছতেই হবে। কেননা ভারতবর্ষে আদালতের একটা প্রথাই হলো চার্জশিট যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বেলের আবেদন করলেও যথোপযুক্ত সাড়া পাবেন না। এটা অনভিপ্রেত, কিন্তু এটাই ভারতীয় বিচার ব্যবস্থায় এখন দস্তুর হয়ে উঠেছে। তারপরে যেটা বলেছে যে পুলিশ হ্যাজ বিন ম্যান্ডেটেড টু রেজিস্টার অ্যান্ড এফআইআর উইদিন 3 days if it finds merit for it in a preliminary investigation. আমি গেলাম, আপনার নামে আমার অভিযোগ আছে, থানায় একটা এফআইআর করে চলে এলাম, নো। আমার অভিযোগের ভিত্তিতে একটা প্রাথমিক তদন্ত করে পুলিশকে দেখতে হবে। যদি তাতে মেরিট থাকে, পুলিশের মনে হয় যে প্রাইমা ফেসি দেয়ার ইজ এ কেস, একমাত্র তাহলেই এফআইআর রুজু হবে, নইলে হবে না। তার মানে এক ধাক্কায় নন সিরিয়াস যত এফআইআর আমাদের থানায় জমা পড়ে কিংবা রাজনৈতিক দলের নেতারা জমা করতে অভ্যস্ত, সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রভিশন অফ 0 এফআইআর। এখন যে কোনো মানুষ থানায় গিয়ে বলতে পারে যে আপনি একটা
এফআইআর রুজু করুন এবং তার 24 ঘন্টার মধ্যে সেটা সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আমি থাকি আনোয়ারশা রোডে, আমার নিয়ারেস্ট এবং পুলিশ স্টেশন হচ্ছে চারু মার্কেট। আমি এফআইআর এর আর্জি জানানোর জন্য চারু মার্কেট থানায় আমাকে যেতে হবে তা নয়, আমি কলকাতা শহরের যে কোনো থানায় গিয়ে একটা এফআইআর করার জন্য আবেদন জানাতে পারি এবং সেই আবেদন সংশ্লিষ্ট চারু মার্কেট থানায় 24 ঘন্টার মধ্যে চলে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে, সব অ্যারেস্টের ক্ষেত্রে প্রত্যেকের নাম, ঠিকানা, বিস্তারিত বিবরণ লিখিতভাবে পুলিশকে নথিবদ্ধ করতে হবে এবং তাদের আত্মীয় স্বজনকে সে কথা জানিয়ে দিতে হবে। এই যে জিরো এফআইআর বলে এই ব্যবস্থাটাকে, সেটা হচ্ছে, তার কথা সুপ্রিম কোর্ট এর আগে অনেকবার বলেছে, কিন্তু কার্যকর হয়নি। এবার আইন হওয়ার পরে যদি হয় তাহলে সেটা মঙ্গলের। আর ফাইনালি যেটা মেজর চেঞ্জ, সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিসেস অ্যাজ পানিশমেন্ট। এটা একটা নভেল মেথড, পৃথিবীর অন্যান্য দেশে হলেও ভারতবর্ষের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এর ব্যবস্থাটা ছিল না। কমিউনিটি সার্ভিস মানে হচ্ছে কোর্ট অর্ডার করতে পারে একটা কনভিক্টকে যে বাপু তোমাকে জেলে পাঠাচ্ছি না, তার বদলে তুমি নাগরিক সমাজের উপকার হয় এই রকম যে কোনো একটা কাজ করো। সেই কাজগুলো কি কি সেগুলো অবশ্য এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি এবং সেটা তোমাকে স্বেচ্ছাশ্রম দিতে হবে, তার বিনিময়ে তুমি কোনো রেমুনারেশন পাবে না। It can be imposed by the magistrate of the first or second class. এই যে কমিউনিটি সার্ভিসের নিদান, সেটা ম্যাজিস্ট্রেট স্তরেও দেওয়া সম্ভব। কোন কোন অফেন্সগুলো এই কমিউনিটি সার্ভিসের আওতায় আসবে? যদি দেখা যায় পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী বেআইনিভাবে কোনো ব্যবসা বা কোনো সম্পত্তি চুরি, যে সম্পত্তির মূল্য 5,000 টাকার কম, কিংবা নেশা করে রাস্তায় মাতলামি করা, এইসব কেসগুলোই আর যদি কোর্ট মনে করে তাকে হাজতে না পাঠিয়ে কমিউনিটি সার্ভিসে বাধ্য করতে পারে। যেটা আপত্তিকর সেটা হচ্ছে হ্যান্ডকাফিং, অর্থাৎ অ্যারেস্ট করা হলো আর সঙ্গে সঙ্গে এটাকে হাতকড়া পুড়িয়ে দেওয়া হলো। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ইকোনমিক অফেন্সে অভিযুক্ত কাউকে হাতকড়া পরানো যায় না, কিন্তু এবার যায় না এবং হাতকড়া পরানোটাই হচ্ছে মানবাধিকারের বিরুদ্ধে বলে সুপ্রিম কোর্টের পরিষ্কার রায় আছে। কিন্তু এখানে
শুধু যে পুলিশকে অ্যারেস্টের সময় হ্যান্ডকাপ পরানোর অধিকার দেওয়া হলো তা নয়, যখন কোনো আসামি জেল থেকে তার তারিখ পড়লে আদালতে আসবে, তখনও তার হাতে হ্যান্ডকাপ থাকবে কি থাকবে না সেটা ঠিক করার ভার পুলিশের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আর মোর ডিসক্রিশন, যেটা হচ্ছে সবচেয়ে আপত্তিকর, টু ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস লাইক পুলিশ ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন। যে কারণে লোকে বলছে তাহলে কি আমরা তো এমনিতেই পুলিশ স্টেটের দিকে এগোচ্ছি, এবার তার মানে আরো বেশি করে কি সেটাকে শিলমোহর দেওয়া হচ্ছে? যেমন ধরুন, যে কোনো এসপি কে এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে কোনো অপরাধ সেটা ইউএপি এর আওতায় যাবে না সাধারণ আইনের আওতায় আসবে সেটা স্থির করার discretion power is now being vested with SP. 2 নম্বর, পুলিশ কাস্টাডি। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করলে সর্বোচ্চ এক পক্ষকাল নিজেদের হেফাজতে রাখতে পারে। আপনারা দেখবেন 15 দিনের রিমান্ড চায় কোর্ট, কখনো 5 দিন অ্যালাউ করে, কখনো 3 দিন করে, কখনো আবার সেটা রিনিউ করে। কিন্তু যাই করুক 15 দিনের উপরে করা সম্ভব নয়। এখন সেই পুলিশ রিমান্ডের সময়সীমাটা বাড়িয়ে একটা অসহ্য লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা হচ্ছে অন্তত 90 দিন পর্যন্ত পুলিশ ইচ্ছে করলে কোনো অভিযুক্তকে তাদের হেফাজতে রাখতে পারে। এটা যে শিওর রেসিপি ফর পুলিশ নিগ্রহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক সময় চলে গেল, মেজর চেঞ্জেস এই দুটো মেজর আইনের ক্ষেত্রে কি আছে আজকে সেটা বললাম, কি ছিল আর কি হয়েছে। শুনে যদি আপনাদের ভালো লাগবে। নমস্কার, শুভরাত্রি।